জুমার নামাজের পর দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি জামায়াতের জেলা আমির সম্মেলনে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বক্তব্য রাখছেন। নির্বাচনকে সুষ্ঠু হতে দেওয়া হয়নি, এখানে ব্যাপক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এদিকে আজ জুমার পর জামাতের কর্মীরা বিক্ষোভ সমাবেশে নেমেছে। জামাতে আমিরের খারাপ অবস্থা হয় সেই সমাবেশে অসংখ্য বিএনপি কর্মী অ্যাকশন নিয়েছে। সেখানে ঢাকায় আজকে রণক্ষেত্র হয়েছে। নব্য ফ্যাসিস্ট তারেক রহমান আওয়ামী লীগের নেতা কর্মী তথা জননেত্রী শেখ হাসিনার হাত থেকে বাঁচার জন্য মিডিয়াকে হাতিয়ার বানিয়ে জঘন্যতম মিথ্যাচারে লিপ্ত হয়েছে। সত্যকে মিথ্যার প্রলেপনে অন্ধকারে ফেলে রাখা যায় না, সত্যের আলো বের হয়ে আসে। এটি বের হয়ে এসেছে। ইতিহাস হয়তো একদিন এই নির্বাচনের পোস্টমর্টম করবে। ইতিহাসের পরিক্রমার বিরুদ্ধে দাঁড়ালো বিএনপি, এর মানে ইতিহাসের উল্টা পিঠে দাঁড়ালো বিএনপি। এটা বিএনপি রাজনীতি একটা বিরাট ভুল এবং এর মাসুল তাদেরকে দিতে হবে, এবং এর ফলে যে পরিস্থিতি তৈরি হবে সেই পরিস্থিতি বিএনপি সামাল দিতে পারবে না। বিএনপিকে কঠিন পরিস্থিতিতে পড়তে হবে, ধরা খেতে হবে। জাতীয় সংসদে ৬ আসনের দল, কিন্তু প্রার্থীর ভিড়। চট্টগ্রাম থেকে শুরু রাজনীতির নতুন সমীকরণ, নাকি পুরনো খেলাই নতুন রঙে? ব্যবচ্ছেদ করব বাংলাদেশের রাজনীতির সেই অন্ধকার দিকটি, যা নিয়ে কেউ কথা বলতে সাহস পায় না। তারেক রহমান কি আসলেই একজন নেতা, নাকি তিনি কারো হাতের বোতল? বাংলাদেশের রাজনীতির মাঠে বিভিন্ন ধরনের খেলা চলে। আজকে জুমার পর দেখতে পারি জামাত কর্মীরা একটি বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। এই সমাবেশের মধ্যে জামাতে আমির একটি বিস্ফোরক মন্তব্য করেন। এই মন্তব্যের কারণে তিনি নিজেই বিপদের মুখে পড়েন। বিএনপি কর্মীরা ভয়াবহ রূপে অ্যাকশন নেয়। দর্শক শ্রোতা, আপনারা জানেন জামাত এবং বিএনপির মধ্যে একটা সাপে নেউলের সম্পর্ক। সংসদ ভবন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তাদের মধ্যে কথার লড়াই হয়। আজকে ঠিক তেমনি বাস্তবে অনেক ঘটনা ঘটে, সংঘর্ষ হয় ঢাকার রাজপথে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আজ জুমার পর যা যা হয়েছে এবং দেশের রাজনীতির মধ্যে এই মুহূর্তে যে পরিকল্পনাগুলো চলতেছে, অনেক কিছুই দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওতে। নির্বাচনকে সুষ্ঠু হতে দেওয়া হয়নি, এখানে ব্যাপক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টার মুখ থেকেই তার স্বীকৃতি এসেছে। তিনি প্রথম রাজসাক্ষী। প্রফেসর ডক্টর ইউনুস ক্যাপ্টেনের হাতে যুক্তরাজ্যে গিয়ে তিনি ট্রফি তুলে দিয়ে এসেছেন। ট্রফি যদি ওখানেই তুলে দেওয়া হয়, তাইলে আর নির্বাচন থাকলো কোথায়? এটি দ্বিতীয় রাজসাক্ষী। ইতিহাস হয়তো একদিন এই নির্বাচনের পোস্টমর্টম করবে। সেদিন আরো চুলচেরা অনেক জিনিস বের হয়ে আসবে। ইতিহাসের ধারাবাহিকতায় জুলাই বিপ্লবের পর দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। এই সরকারের সকল কাজই ভালো, সকল কাজই মন্দ, এইভাবে চোখ বন্ধ করে বিচার করার কোনো সুযোগ নেই। তারপরে এইটুকু বলা যায়, দৃশ্যমান আমরা যেটা পেয়েছি, যে নতুন করে ওই আয়নাগরের অস্তিত্ব আর টিকিয়ে রাখা হয়নি। কাউকে ওরকম গুম হতে হয়নি, মানুষকে নির্বিচারে গুলি করে পাখির মতো হত্যা করা হয়নি, মানুষকে হত্যাযোগ্য করার জন্য কোনো বয়ান তৈরি করা হয়নি। এইটুকু আমরা দৃশ্যমান দেখেছি। কিন্তু তাদের একটি পবিত্র দায়িত্ব ছিল, তারা যেহেতু ট্রানজিশনাল পিরিয়ডের সরকার, পাওয়ার ট্রান্সফারটাকে তারা স্বচ্ছ এবং গ্রহণযোগ্য করা ছিল তাদের দায়িত্ব। কার্যত এই দায়িত্ব তারা পালন করতে পারেননি, এই দায়িত্বে পালনে তারা ব্যর্থ হয়েছে। ফলে জাতির মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল জুলাই গণ অভ্যুত্থান এবং সীমাহীন ত্যাগের মধ্য দিয়ে, কার্যত সে আকাঙ্ক্ষার বাস্তবায়ন এই নির্বাচনের মাধ্যমে হয়নি। কেন হয়নি তা আপনাদের সামনে পরিষ্কার। এই নির্বাচনকে সুষ্ঠু হতে দেওয়া হয়নি, এখানে ব্যাপক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টার মুখ থেকেই তার স্বীকৃতি এসেছে। তিনি প্রথম রাজসাক্ষী। প্রফেসর ডক্টর ইউনুস তিনি যুক্তরাজ্য সফর করেছিলেন। সফরে যাওয়ার একদিন আগে জাতির সামনে ভাষণ দিয়ে তিনি বলেছিলেন, নির্বাচনটি অনুষ্ঠিত হবে এপ্রিল মাসের প্রথমার্ধে এবং নির্বাচন কমিশন তার উদ্যোগ গ্রহণ করবে, বাস্তব পদক্ষেপ গ্রহণ করবে। তিনি গেলেন সেখানে। বর্তমানে যিনি প্রধানমন্ত্রী, তখন তিনি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, তার সাথে বসলেন। কথায় আছে বোবা মানুষের শত্রু নেই। একসময়ের বহুল প্রচলিত এই প্রবাদটি এখন যেন বুমেরাং হয়ে ফিরে এসেছে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে।
রাজনৈতিক ময়দানে এতদিন সবার একটা বড় অভিযোগ ছিল তিনি কেন কথা বলেন না, তিনি কি বোবা? কিন্তু যখন তিনি মুখ খুললেন তখন রাজনীতির মাঠ তো দূরের কথা, কাঁপছে পুরো নেট দুনিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল একটি পুরনো বিজ্ঞাপনের প্যারোডি, যার মুখ বন্ধ তার ভোট বন্ধ। একসময়ের সেই নীরব তারেক রহমান এখন প্রধানমন্ত্রী হিসেবে কথা বলছেন ঠিকই, কিন্তু তার প্রতিটি কথাই যেন জন্ম নিচ্ছে নতুন নতুন বিতর্কের আর খোরাক যোগাচ্ছে বিরোধী দলের হাস্যরসের। শেখ হাসিনার মতো একজন প্রবল প্রতাপশালী শাসককে হটিয়ে ক্ষমতায় বসা একজন সরকার প্রধানের কথা কি এতটা শিশুসুলভ হতে পারে? আজ আমরা বিশ্লেষণ করব প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতি কিছু মন্তব্য কিভাবে তাদের নিজের এবং দলের জন্য আত্মঘাতী হয়ে দাঁড়াচ্ছে। শুরুতে আসা যাক তার সবচেয়ে বিতর্কিত মন্তব্যটির দিকে। সম্প্রতি বিরোধী দল জামায়াতে ইসলামীর সমালোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন এক কথা বলেছেন যা শুনে রাজনৈতিক বিশ্লেষকদের রীতিমতো আকাশ থেকে পড়ার মতো অবস্থা। তিনি বলেছেন, বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধী দলের উপর ভর করেছে। একটু থামুন এবং চিন্তা করুন। একটা ছোট বাচ্চাও তো বোঝে বিরোধী দল কি কখনো স্বৈরাচার হতে পারে? রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে এর কোনো নজির কি আদৌ আছে? স্বৈরাচার হওয়ার প্রথম এবং প্রধান শর্তই হলো ক্ষমতার মসনদে বসে থাকা। যার হাতে প্রশাসন নেই সে কিভাবে স্বৈরাচার হয়? বিরোধী দলে থাকলে সবাই সাধু, আসল রূপ তো বেরিয়ে আসে ক্ষমতায় গেলে। আর ক্ষমতায় গিয়ে বর্তমান সরকার কি করছে? প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সরকার কি সত্যি জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতে পেরেছে? বাস্তব চিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন। গায়ের জোর খাটিয়ে সংবিধান সংস্কারের শপথ না নেয়া স্বৈরাচার স্টাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ভেঙে দিয়ে নিজেদের ইচ্ছে মতো পকেট কমিটি বা বাপের দোয়া ক্রিকেট টিম বানানো, দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে যোগ্য ভিসিদের সরিয়ে নিজেদের লোক বসানো, এগুলো কি স্বৈরাচার স্টাইল নয়? শেখ হাসিনা ক্ষমতায় থাকতে ঠিক যা যা করতেন আজ এই সরকারও তো ঠিক সেই একই পথে হাঁটছে। তাহলে স্বৈরাচারের ভূতটা আসলে কার ঘাড়ে চেপেছে? বিরোধী দলের ঘাড়ে নাকি খোদ সরকারের ঘাড়ে? নিজের সরকারের স্বৈরাচারের রূপ ঢাকার জন্যই কি প্রধানমন্ত্রী বিরোধী দলের দিকে আঙুল তুলছেন? এই প্রশ্ন আজ সাধারণ মানুষের মুখে মুখে। মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলার ধরন নিয়ে বিতর্ক এখানেই শেষ নয়। সম্প্রতি তার আরেকটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। তিনি দাবি করেছেন 1979 সালে মজলুম জননেতা মাওলানা ভাসানী নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছিলেন। কি এক অদ্ভুত ইতিহাস বিকৃতি! একটু ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় আব্দুল হামিদ খান ভাসানী ইন্তিকাল করেছেন 1976 সালে। তাহলে যিনি 1976 সালে মারা গেলেন তিনি মৃত্যুর 3 বছর পর 1979 সালে কিভাবে কবর থেকে উঠে এসে জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দিলেন? একজন প্রধানমন্ত্রীর মুখ থেকে এমন ইতিহাস বিকৃত করা বক্তব্য কি মানায়? ইতিহাসের সত্যটা আসলে কি? ধানের শীষ প্রতীকটা জিয়াউর রহমানকে কেউ স্বেচ্ছায় তুলে দেয়নি, বরং এই প্রতীকটি এক প্রকার হাইজ্যাক করা হয়েছিল। এই প্রতীক নিয়ে পরবর্তীতে বিএনপিতে কত নাটকই না হয়েছে। একটা পর্যায়ে ব্যারিস্টার নাজমুল হুদা এই ধানের শীষকে নিজের দাবি করে বসেছিলেন। এমনকি 1/11 সময় শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট সরকার এই প্রতীকটি সংস্কারপন্থীদের হাতে তুলে দিতে চেয়েছিল, কারণ সবাই জানতো এটি বিএনপির কোনো স্বতঃস্ফূর্ত প্রতীক নয়, বরং ভাসানীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া একটা প্রতীক। অথচ আজ সেই ছিনতাই করা প্রতীক নিয়ে প্রধানমন্ত্রী ইতিহাস বিকৃত করে এমন এক কল্পকাহিনী ফাঁদলেন যা শুনে মানুষ হাসবে না তো কি করবে? প্রধানমন্ত্রীর এই গাফস বা খেই হারিয়ে ফেলা বক্তব্য নতুন কিন্তু নয়। নির্বাচনের আগেও তিনি এমন কিছু মন্তব্য করেছিলেন যা নিয়ে রীতিমতো ট্রল হয়েছিল। মনে আছে সেই ফরিদপুরে সয়াবিন চাষের কথা? তিনি অবলীলায় বলে বসলেন ফরিদপুরে সয়াবিন চাষ করবেন, অথচ সেখানকার মাটি বা পরিবেশ সয়াবিন চাষের জন্য কোনোভাবেই উপযোগী নয়। তাদের নিজের দলেরই এক সংসদ সদস্য তাকে শিশু মুক্তিযোদ্ধা উপাধি দিয়ে এক হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করেছিলেন। আর এখন নেটিজেনরা তাকে বোবা তারেক বলে কটাক্ষ করতেও ছাড়ছে না। একজন দেশের প্রধানমন্ত্রী যিনি রাষ্ট্রের হর্তাকর্তা, তার প্রতিটি শব্দ হতে হবে মাপা, প্রতিটি বাক্য হতে হয় তথ্যবহুল এবং গাম্ভীর্যপূর্ণ। আমরা যদি অতীতের দিকে তাকাই, হুসেইন মোহাম্মদ এরশাদ, জিয়াউর রহমান, খালেদা জিয়া, এমনকি সদ্য বিতাড়িত শেখ হাসিনাও যখন কথা বলতেন তাদের কথা একটা পলিটিক্যাল ম্যাচিউরিটি বা পরিপক্কতা ছিল। তাদের এক একজনের ম্যান্ডেট ভিন্ন ছিল, কিন্তু তাদের বিরুদ্ধে হাজারো অভিযোগ আছে, কিন্তু তাদের প্রেস ব্রিফিং বা বক্তব্য কখনো এমন সস্তা কমেডি শোতে পরিণত হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান এই জায়গায় এসে যেন তার পূর্বসূরীদের চেয়ে যোজন যোজন পিছিয়ে পড়েছেন। জাতীয় সংসদে 6 আসনের দল, কিন্তু প্রার্থীর ভিড়। চট্টগ্রাম থেকে শুরু রাজনীতির নতুন সমীকরণ নাকি পুরনো খেলাই নতুন রঙে? বাঙালির রাজনীতি বরাবরই এক আশ্চর্য নাট্যমঞ্চ। এখানে নায়ক কখন খলনায়ক হন আর খলনায়ক কখন আবার জনগণের বন্ধু হয়ে ওঠেন, তা বুঝতে গেলে আপনার মাথায় রকেট সায়েন্স পরিমাণ জ্ঞান রাখতে হবে। আর এই নাট্যমঞ্চে নতুন অভিনেতা হিসেবে প্রবেশ করেছে এনসিপি। আন্দোলনের উত্তাপে জন্ম নেওয়া এক দল, তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের বাক্স খুলতেই দেখা গেল অর্জন মাত্র 6টি আসন। তবে এই 6 আসনেই কাঁপিয়ে দিচ্ছে পুরো সংসদ। এখন প্রশ্ন হলো, এই 6 আসনের দল হঠাৎ করে সিটি কর্পোরেশনের রাজনীতিতে এমন দাপট দেখাতে চাইছে কেন? বাঙালির একটা প্রবাদ আছে,
নদী শুকালে মাছ নাকি হাঁটতে শেখে। এনসিপির অবস্থাও কিছুটা তেমন। আন্দোলনের উত্তাপ যখন ঠান্ডা হয় তখন রাজনীতির বাস্তবতার সামনে এসে দাঁড়ায়। স্লোগান দিয়ে ভোট হয় না, আর মিছিল দিয়ে মেয়র হওয়া যায় না, এ কথা তারা বুঝে ফেলেছে বলেই মনে হচ্ছে। শুরুতে এই দলটি ভেবেছিল আমরাই নতুন, আমরাই বিকল্প, কিন্তু ভোটের ফলাফল যেন এক গামছা ভিজানো ঠান্ডা পানি হয়ে মাথায় পড়েছে। জনগণ বলেছে, বাবা তোমরা ভালো, কিন্তু এখনো কাঁচা। এই কাঁচা অবস্থা থেকে পাকা হতে গিয়েই এখন তারা খুঁজছে রেডিমেড পাকা লোক। এখানে এসেই হাজির হন মঞ্জুর আলম, রাজনীতির সেই চিরচেনা চরিত্র, যিনি একসময় বিএনপির মেয়র, পরে আওয়ামী লীগের দরজায় কড়া নেড়েছেন বার দুয়েক, আবার এখন রাজনীতি থেকে অবসর নিয়ে সমাজসেবক। অর্থাৎ তিনি সেই বহুমুখী প্রতিভা যাকে বাঙালি বলে, যে নদীর পানি বেশি সেই নদীর ধারে সবার বসতি। জানেন তো, ধোঁয়া উঠলে আগুন কোথাও না কোথাও থাকেই। তবে এনসিপির নেতারা বলছেন, না, এটা কোনো রাজনৈতিক সমঝোতা নয়, এটা নেহায়তি সৌজন্য সাক্ষাৎ। হাসনাত আব্দুল্লাহর সেই দুপুরের দাওয়াত, বিকেলের আড্ডা, সব শুনতে যতই নিরীহ আর অতিথি পরায়ণ মনে হোক, রাজনীতির চোখে এগুলো কখনোই শুধু খাওয়া দাওয়া না। এখানে প্রতিটি ভাতের দানায় লুকিয়ে থাকে সমীকরণ, আর প্রতিটি কথার আড়ালে থাকে সম্ভাবনার হিসাব। এখন প্রশ্ন উঠছে, এনসিপি কি তাদের আদর্শ থেকে সরে আসছে? এর উত্তরটা এখন দেয়া এত সহজ না। রাজনীতি হলো সেই খেলা যেখানে নীতির চেয়ে প্রয়োজন বড় হয়ে ওঠে অনেক সময়। সৈয়দ মুজতবা আলী হলে হয়তো বলতেন, নীতির কথা বললে রাজনীতি রাগ করে, আর রাজনীতির কথা বললে নীতি মুখ লুকায়। এনসিপি এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে। তারা বুঝেছে, একা মাঠে নামলে দর্শক হাততালি দিলেও ম্যাচ জেতা যায় না। তাই তারা এখন খুঁজছে এমন খেলোয়াড় যারা আগে গোল করেছে, যারা মাঠ চেনে, যারা ভোটের গলি ঘুপচি জানে। মঞ্জুর আলম সেই ধরনের খেলোয়াড়। তার জনপ্রিয়তা আছে, অভিজ্ঞতা আছে, আর সবচেয়ে বড় কথা, তিনি পরিচিত মুখ। রাজনীতিতে পরিচিতি অনেক বড় সম্পদ। নতুন দলের সবচেয়ে বড় সমস্যা হলো মানুষ তাদের চেনে না, আর চেনা না থাকলে বিশ্বাসও আসে না। তাই এনসিপি এখন হয়তো ভাবছে, নিজেদের চেহারা দিয়ে যতটা ভোট পাওয়া যায় তার চেয়ে ধার করা চেহারা দিয়ে একটু বেশি পাওয়া যায় কিনা। এটা নতুন কিছু নয়। ইতিহাস খুলে দেখলে দেখা যাবে, বড় বড় দলও একসময় এমনই করেছে। নতুন শক্তি যখন পুরনো কাঠামোর সাথে মিশে যায়, তখনই তৈরি হয় এক অদ্ভুত সংমিশ্রণ, যেখানে আদর্শ আর বাস্তবতার মধ্যে এক ধরনের সন্ধি হয়। কিন্তু এখানেই বিপদ, কারণ এই সন্ধি অনেক সময় আত্মসমর্পণ হয়ে দাঁড়ায়। এনসিপির ভেতরেও এখন সেই দ্বন্দ্ব চলছে। এক দল বলছে দল বড় করতে হলে বড় লোক লাগবে, আরেক দল বলছে বড় লোক আনতে গিয়ে দলটাই ছোট হয়ে যাবে না তো। বিষয়টা অনেকটা গ্রামের মেলার মতো। আপনি যদি মেলায় নতুন দোকান দেন, প্রথমে ক্রেতা কম আসবে, তখন আপনি ভাবলেন পুরনো দোকানদারকে এনে পাশে বসাই, ক্রেতা বাড়বে। কিন্তু শেষে দেখা গেল ক্রেতা পুরনো দোকানেই যাচ্ছে, আপন দোকানটা শুধু ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। এনসিপির ক্ষেত্রেও সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে এটাও সত্য, রাজনীতি শুধু আদর্শ দিয়ে চলে না, এখানে ক্ষমতা একটা বড় ফ্যাক্টর, আর ক্ষমতা পেতে হলে জিততে হয়। ইতিহাসের পরিক্রমার বিরুদ্ধে দাঁড়ালো বিএনপি, এর মানে ইতিহাসের উল্টা পিঠে দাঁড়ালো বিএনপি। এটা বিএনপি রাজনীতি একটা বিরাট ভুল, এবং এর মাসুল তাদেরকে দিতে হবে। এবং এর ফলে যে পরিস্থিতি তৈরি হবে, সেই পরিস্থিতি বিএনপি সামাল দিতে পারবে না। বিএনপিকে কঠিন পরিস্থিতিতে পড়তে হবে, ধরা খেতে হবে। দর্শক, বারবার বলি, সকল গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, বিএনপি টাইপের সরকার যারা ত্রুটিপূর্ণভাবে নির্বাচিত, তাদের জন্য টিকে থাকার জন্য জমদূত হচ্ছে সেনাবাহিনী এবং বিচার বিভাগ। এই দুই বিভাগের সাথে যে কোনো সময় দ্বন্দ্ব সংঘাত লেগে যেতে পারে, এবং তারা সবসময় আতঙ্কে থাকে। তো বিএনপি আগুন নিয়ে খেলছে, তারা বিচার বিভাগের সাথে কার্যত দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে। দর্শক, বিচারকদের শোকজ করা এবং আদালতের রায় অলরেডি এসে গেছে যে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠন করতে হবে, বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন রাখতে হবে, কিন্তু তারপরে বিএনপি এটা স্বাধীন রাখতে চাচ্ছে না। এবং এই বিষয়ে আমরা বিচারকদের বিবৃতিও দেখেছি। তারা বিবৃতির মাধ্যমে জানিয়েছে তারা ঐক্যবদ্ধ, তারা স্বাধীন বিচার বিভাগ চান, তারা সরকার অধীনে থাকতে চান না। তাদের প্রমোশন, তাদের বদলি, তাদের বেতন ভাতা কোনো কিছুই সরকার অধীনে না, এটা একদম স্বাধীন থাকবে। কিন্তু বিএনপি একদম অধস্তন আদালত থেকে শুরু করে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবকিছু তাদের কবজায় রাখতে চায়। তারা তাদের মতো করে নিয়োগ দিতে চায়, এমনকি প্রধান বিচারপতি নিয়োগের যে বিষয়টা, এটাও দলীয়করণ করতে চায়, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে নিজেদের মতো করে যাতে প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারে সেই বন্দোবস্ত করে রাখতে চায় ইউনূস সরকারের বিধান বাতিল করে। একটা সার্চ কমিটি গঠনের কথা সরকারি দল, বিরোধী দল সবাইকে নিয়ে, এবং তার সেখানে প্রাধান্য থাকবে বেসিক্যালি বিচার বিভাগেরই। কিন্তু না, বিএনপি সেটা চায় না। বিএনপি চায় সবকিছু নিজেদের মতো করে করবে, এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে করার যে একটা অবলিগেশন, সেটাও তারা চায় না।
তারা চায় তাদের দলবাজি যে করতে পারবে তাকে প্রধান বিচারপতি বানাবে, কিন্তু এটা বিচার বিভাগ চায় না। এই ক্ষেত্রে বিএনপি এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।